নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: আন্তঃরাষ্ট্র ভিডিও কনফারেন্সিং এ শুনানি, পোস্কো মামলায় দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, বিজেপি সাংসদের মাথা ফেটে গেল, ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী, আম্বেদকর বিতর্কে তুমুল সংঘাত সংসদে। পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন, তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে একই স্লোগান। দেখুন বিস্তারিত সংবাদে। স্ত্রীকে ডিভোর্সি সাজিয়ে রেশন ডিলারশিপ হাতা নেয়ার ছক তৃণমূল নেতার, মুখ্যমন্ত্রীকে চিঠি আগের ডিলারের, অনলাইন অর্ডার ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি, হুগলিতে পুলিশের জালে গুণধর ডেলিভারি বয়, ভারতকে পরমাণু হামলার হুমকি, বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার মন্তব্যে তোলপাড়ে, আস্থা নেই সিবিআই এর উপর, নতুন করে তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে অভয়ার বাবা মা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার ভোটে ফের জয়ী শান্তনু সেন, শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। বাংলাদেশে অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে এসটিএফের জালে 2 জেএমবি জঙ্গি। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে একের পর এক নিগ্রহ ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দিন কয়েক আগেই মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ খুনের 2 মাসের মধ্যে সাজা ঘোষণা হয় 2 জনের। দোষী সাব্যস্ত একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জঙ্গিপুর আদালত। সম্প্রতি কুলতলির নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় 62 দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এবার পোস্কো মামলায় দোষীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিল রানাঘাট আদালত। তাও আবার আন্তঃরাষ্ট্র ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানি হয় মামলার, যা অন্যতম বিরল ঘটনা। মঙ্গলবার রানাঘাট মহকুমা আদালতে সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2020 সালের 20 জুন রানাঘাট মহিলা থানায় এই মামলার অভিযোগ দায়ের হয়। ঘটনার সময় ওই নিগৃহীতার বয়স ছিল 14 বছর। প্রতিবেশী সুকুমার বিশ্বাসের বিরুদ্ধে ওই নির্যাতিতার মা অভিযোগ দায়ের করে বলেন, তিনি এবং তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সে মুখ চাপা দিয়ে তাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বিরোধী সাংসদরা ফের বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এদিকে সাংসদ প্রতাপ সারঙ্গী আহত হয়েছেন বলে খবর আসছে। বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর মাথা ফেটে গেছে। প্রতাপ সারঙ্গী অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা দিয়েছিলেন, যিনি তার উপরে ছিলেন, যার ফলে তিনি আহত হন। এই ঘটনায় ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী সরাসরি অভিযোগ করেছেন, তাকে ধাক্কা মেরেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের দাবি, সংঘর্ষের সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে ষড়ঙ্গীর মাথায় আঘাত লাগে। পরে তাকে অধিবেশন কক্ষ থেকে সকলে ধরাধরি করে বের করে আনেন। ঘটনার পরে রাহুল গান্ধী নিজে ষড়ঙ্গীকে দেখতে আসেন। তবে এই নিয়ে লোকসভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পূর্ব মেদিনীপুরে হেরিয়াতে সমবায় নির্বাচনে ভরাডুবি হয়েছিল বিজেপি। এরপর জয়ের উল্লাসে মেতে উঠে তৃণমূল। তখন হিন্দুদের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান উঠে। যদিও ভিভিওর সত্যতা যাচাই করেনি নববার্তা বাংলা নিউজ। স্ত্রীকে ডিভোর্সি সাজিয়ে রেশনের ডিলারশিপ হাতিয়ে নেওয়ার ছক তৃণমূল নেতার, এমনই কুকীর্তি প্রকাশ্যে এসেছে নদিয়ার শান্তিপুরে। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল যুব নেতা। ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকা। সেখানকার পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের ব্লক এর যুব সভাপতি রূপম মান্না, তার বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নাকি স্ত্রীর সঙ্গে মিথ্যে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, অথচ দুজনে চুটিয়ে সংসার করছেন। এদিকে রূপমের স্ত্রী ডিভোর্সি সেজে রেশনের ডিলারশিপ পাওয়ার আবেদন করেন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে রাগ উগরে দিয়েছেন হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার। বলছেন, শুধু রেশন নয়, বিগত দিনে রাস্তার গাছ এবং শান্তিপুর কালনা ব্রিজের টাকাও আত্মসাৎ করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। যদি ওই পঞ্চায়েত সদস্য রেশন ডিলারশিপ পায় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, এই বিষয়ে তারা কিছু জানেন না। কে কিভাবে রেশন ডিলারশিপ পাচ্ছে সেটা তাদের জানা নেই। যদি ঘটনা সত্যি হয় তাহলে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। অপরদিকে নিজের উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূলের যুব সভাপতি রূপম মান্না। অনলাইন অর্ডার ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির শ্রীরামপুরে। ঘটনাটি জানতে পেরেই এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুরের মাহেশের বাসিন্দা ওই নাবালিকা। অনলাইনে একটি অর্ডার দিয়েছিল সে। বুধবার বিকেলে বাড়িতে একা ছিলেন নাবালিকা। সেই সময় এক ডেলিভারি বয় পার্সেল দিতে আসেন। অভিযোগ, নাবালিকা দরজা খুলতেই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় ডেলিভারি বয়। নাবালিকা পিছন পিছন যেতেই ঘটে বিপত্তি।
অভিযোগ, সেখানেই নাবালিকার শ্লীলতাহানি করে ওই যুবক। নির্যাতিতা চিৎকার করতেই চম্পট দেয় অভিযুক্ত। পরিবারের সদস্যরা ফিরতেই বিষয়টি জানায় সে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাংলাদেশের প্রাক্তন কর্নেল এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তিনি ভারতকে সরাসরি পরমাণু হামলার হুমকি দিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে পাকিস্তানের পরোক্ষ সাহায্যের প্রসঙ্গ, যা আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে পরমাণু বোমা আছে এবং তারা আমাদের সাহায্য করতে প্রস্তুত। ভারত যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে আমরা চুপচাপ গলা চুষব না, এখান থেকেও নিউক্লিয়ার বোমা লঞ্চ করা হবে। এই মন্তব্যে পরিষ্কার, বাংলাদেশ নিজে পরমাণু শক্তিধর না হলেও পাকিস্তানের মতো বন্ধুরাষ্ট্র থেকে সাহায্য পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কর্নেলের বক্তব্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং পরমাণু অস্ত্রের সম্ভাব্য চুক্তির ইঙ্গিত রয়েছে। যদিও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্রের উৎপাদন, ব্যবহার এবং লেনদেন নিষিদ্ধ। বাংলাদেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। তবুও পাকিস্তানের সাহায্যে গোপনে অস্ত্র ভান্ডার তৈরির সম্ভাবনার কথা আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু করেছে। মোদি সাহেব আল্লাহকে ভয় করুন, পরমাণু হামলার হুমকি দিয়ে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তথা প্রাক্তন মন্ত্রী কর্নেল অলি আহমেদ। সেই হুমকির জবাবে এবার পাল্টা চাঁচাছোলা আক্রমণ শানালেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই নিয়ে এক পোস্টের জবাবে তথাগত রায় লিখলেন, মোদি সাহেব আল্লাহকে ভয় করেন না, কারণ তিনি আল্লাহতে বিশ্বাসী করেন না। বাংলাদেশের এই মন্তব্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে সত্যি পরমাণু অস্ত্রের মতো গুরুতর বিষয় নিয়ে এ ধরনের মন্তব্য কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে তা সময় বলবে। আস্থা নেই সিবিআইয়ে। নতুন করে মেয়ের খুনের তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অভয়ার বাবা মা। বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানান তারা। তাদের কথায়, বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলেও অভিযোগ মিতার বাবা মায়ের। 3 মাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা। তারা বলেন, তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এরপরই সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর রাজ্য শাখার ভোটে ফের জয়ী শান্তনু সেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 430টি। এই পদে মোট 3 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে শান্তনু সেন 430টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিকিৎসক সুকান্ত চক্রবর্তী 116টি ভোট পেয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে মোটে 26টি ভোট। এই ভোট গণনা কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছিল। গন্ডগোলের আশঙ্কায় বাউন্সার নিয়োগ করা হয়। প্রথমে ভোটে লড়বেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন শান্তনু। তবে একেবারে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন ভোটে লড়ার। অবশেষে নীল জয়। আরও একবার আইএম এর রাজ্য সম্পাদক পদে শান্তনু সেন। ভোটে জয়ের পরই নয়া কর্মসূচি ঘোষণা করেন তিনি। আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের 90 দিন পার হওয়ার পরেও কেন সিবিআই চার্জ গঠন করতে পারল না, সেই ব্যর্থতাকে তুলে ধরে আগামী 23 ডিসেম্বর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। শান্তনু সেন বলেন, চিকিৎসকদের ও চিকিৎসা ব্যবস্থার স্বার্থে সকলকে নিয়ে আইএমএ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। অতীতের মতো রাজ্য সরকারের যেকোনো ভালো কাজে সদর্থক ভূমিকা নিয়ে সহযোগিতা করবে। বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি। এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফ এর জালে 2 যুবক, যারা বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের সদস্য বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে তারা যুক্ত বলে খবর। বুধবার রাতে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায় অসম এসটিএফ। ধৃতদের কাছ থেকে নথি ও পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থেকে মোহাম্মদ আবাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 4টি মেবাই ও একটি পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জেরা করে মেডাস অপারেন্ডি জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী আগামী 2 দিন বাংলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি অবধি বাড়বে। এছাড়া আজ কুয়াশার দাপট বজায় থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। যতটা জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের কোনো জেলাতে আপাতত কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু ঘন কুয়াশার দাপট বজায় থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। আবহাওয়ার আসল খেলা তো শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এদিন হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। যদিও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।